এই যে রাহুল শিক্ষিত, সেটা হয়েছে সেই নাকতলা হাই স্কুল থেকে, সেই সরকারি স্কুলের টিচারদের কাছে পড়ে। সেই স্কুলের টিচারগুলোকে পঙ্গু করে দিচ্ছ তুমি ঘুষ নিয়ে, ভুল ভুল শিক্ষক ঢুকিয়ে, তারপর তাদেরকে বরখাস্ত করছো। আজকে এই বছর পুজোর সময় জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়েছে, যেটা বেরোনোর কথা এপ্রিল মেতে, ফলে একটা ডাক্তার এবং ইঞ্জিনিয়ারকে আমি 6 মাস পিছিয়ে দিলাম অন্য রাজ্যের থেকে। তো এটা আমার ব্যক্তিগত ক্ষতি। 5 বছর পর 4 বছর পর যে ডাক্তার ইঞ্জিনিয়ার বেরোবে, সে আমার বাঙালি সভ্যতার একটা অংশ। আজকে স্কুলগুলোর এই অবস্থা, এটা আমার ব্যক্তিগত ক্ষতি। এইখানে আমি চোখ বুজে থেকে আমি ভালো আছি এটা আমি ভাবতে পারবো না। আই এম সরি। নমস্কার। অন্তরালে কথা বলতে বলতে আমাদের নিজের ভেতরটা একটু ঝালিয়ে নেওয়া যেতেই পারে। এই অন্তরালের গল্পে আজকে TV19 বাংলায় যে মানুষটির সঙ্গে আমরা কথা বলতে এসেছি বা আমরা কথা বলছি, তিনি আমাদের খুব মনের কাছের মানুষ, এবং আপনারা তাকে রেকগনাইজ করেছেন চিরদিনই তুমি আমার থেকে, এবং রেকগনাইজ করাটা স্বাভাবিক। এত সুন্দর একটা মিষ্টি প্রেমের গল্প, যেখানে শেষটা অনেকে মানতেই চায়নি, যে রাহুল, বলেই ফেললাম, রাহুল বন্দ্যোপাধ্যায় আজকে আমার অতিথি। এবং অন্তরালের গল্পে আজকে রাহুলের সঙ্গে আমরা TV19 বাংলা কিছু কথা রাহুলের কাছ থেকে জেনে নেব। রাহুল, ওয়েলকাম টু TV19 অন্তরালের গল্পেও। আর এখানে আমরা তোমার একটু ফ্ল্যাশব্যাকে, যদি চিরদিনই তুমি আমার থেকে যদি একটু জানতে চাই, তোমার জার্নিটা ছোট্ট করে যদি আমাদের দর্শকদের বলো। মানে তুমি চিরদিনই তুমি যে আমার থেকে জানতে চাইছো, না তার আগের জার্নিটা জানতে চাইছো? তুমি আমার থেকেই জানতে চাইছি। চিরদিনই তুমি যে আমার তো হয়ে গেল, হিট করলো, লোকে খুব জানলো, কিন্তু তারপরে তারপর আসল স্ট্রাগলটা শুরু হলো। তার কারণ আর্থিক সাফল্য বা সামাজিক সাফল্যের থেকেও ব্যক্তিগত জায়গাটা তো মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ। চিরদিনই তুমি যে আমার পরে আমার জীবনে কিছু খারাপ প্রভাব, যেগুলোকে আমি বহু জায়গায় বলেছি, ড্রাগস আমার জীবনে আসে, এবং চিরদিনই রিলিজের 6 মাসের মধ্যে আমার বাবা মারা যান। তো সব মিলিয়ে সেই সময়টা টালমাটাল ছিল। ইনফ্যাক্ট তুমি যদি আমাকে আজকে জিজ্ঞাসা করো, আমি আজকের লাইফটাতে অনেক বেশি কন্টেন্ট এবং হ্যাপি, ওই সময়টা ছিলাম না। মানে তুমি বর্তমানে তোমার লাইফস্টাইলটা নিয়ে ভীষণভাবে সর্টেড। মানুষ কি তার লাইফ নিয়ে বা লাইফস্টাইল নিয়ে আদৌ সর্টেড হয়? সে চেষ্টা করতে থাকে। আমি এখন সব থেকে বেশি একটা বিষয়ে সর্টেড। আমি আজকে পৃথিবীর যে কোনো কথা, যে কোনো ব্যবহার, যে কোনো সিভিক রাস্তায় কিছু ফেলা থেকে শুরু করে যে কোনো কিছু করার আগে ভাবি, এইটা করলে আমার ছেলে কিভাবে রিয়াক্ট করবে। আমি যদি একজনের সাথে এরকম ব্যবহার করি, তাহলে আমার ছেলে সেটা দেখে কেমন লাগবে। তো সেটা আমাকে মানুষ হিসেবে অনেকটা বদলে দিয়েছে। সহজ, আমার বিশ্বাস শুধু আমাকে নয়, সহজ প্রিয়াঙ্কাকেও আকাশ পাতাল বদলে দিয়েছে। সহজের একটা বিশাল ভূমিকা আমাদের জীবনে চলার পথে তুমি প্রচুর ঘাত প্রতিঘাত, একটু আগে বলছিলে, তুমি সম্মুখীন হয়েছো প্রচুর মানুষ থেকে। সেই পিরিয়ডটা অনেক মানুষের থেকে দূরে চলে গেছিলে এই ড্রাগসের জন্য, বা এই একটা যে নেশাটা ভয়ঙ্কর ভাবে তোমাকে আঁকড়ে ধরেছিল, ওই সময়টাকে নিজেকে কিভাবে তৈরি করছিলে? তৈরি তো করছিলাম না, ধ্বংস হচ্ছিলাম। তো একটা সময় রিয়েলাইজ করলাম আমি ধ্বংস হচ্ছি। এইটা না পৃথিবীর কোনো রিহ্যাব তোমাকে বোঝাতে পারবে না। তুমি যদি নিজে না রিয়েলাইজ করো যে নেশাটা তোমার ক্ষতি করছে, এটা পৃথিবীতে কেউ ঠিক করে দিতে পারবে না। এটা তোমাকেই বুঝতে হবে। যে আমি দেখলাম যে আমার শুটিং এর 10টায় কল টাইম, সেখানে আমি দুপুর 3টে গিয়ে পৌঁছচ্ছি। এবার আমি একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বাঙালি ছেলে, যে চিরদিনই তুমি যে আমার জন্য গ্রহণযোগ্যতা পেয়েছে, সে যদি এটা দিনের পর দিন করতে থাকে, আমার কোনো বাবা কাকা নেই এই ইন্ডাস্ট্রিতে যে আমাকে আবার ফেরত আনার সুযোগ দেবে। কাজেই এই যে কাউন্সেলিংটা, এটা 90% আমি নিজে করেছি, বাকি 10% মা আর প্রিয়াঙ্কা। একদম। এবং অবশ্যই প্রিয়াঙ্কার ভূমিকার অনস্বীকার্য, সেটা বলা বাহুল্য যে প্রিয়াঙ্কা নানাভাবে রাহুলের পাশে প্রত্যেকটা সময় ছিল এবং আজকেও সমানভাবে রয়েছে। রাহুল, এখন বর্তমানে যে সিনেমাগুলো আমরা দেখছি প্রতিনিয়ত, তো সেই সিনেমাগুলো অবধিকাল, মানে আমি যদি ধরি রিচার্জ থেকেও কম
মানে আজকে আজকে রিচার্জ করছেন নমিমাল 300 টাকা 200 টাকার রিচার্জও হয় না, বা রিচার্জ আমাদের ওই পরিমাণ রিচার্জের থেকেও এখন সিনেমা খুব কম চলছে। এর প্রধান কারণ কি দুটো, একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে আমাদের মুঠোফোন। এটা কারণ সময়। কন্টেন্ট তো একটা প্রতিযোগিতার জায়গা বটেই, কিন্তু দেখুন এই বছরও আমরা যে হাই হাই করছি, বছরের শুরু থেকে যদি ধরি, আমার ছবি সত্যি বলে সত্যি কিছু নেই হিট, ধূমকেতু হিট, একেন ব্লকবাস্টার, রক্তবীজ ব্লকবাস্টার, অঙ্ক কি কঠিন বিস্ময়জনক হিট। তো আমি তো অন্তত হাফ ডজন হিট এই বছরে আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই যে টানা চলে যাওয়ার যে রীতি, সেটা কিন্তু এখন হিন্দি ফিল্মেও নেই। তার কারণ হচ্ছে আগে একটা হলে 3টে শো থাকতো এবং সেটা অনেক দিন ধরে মাসের পর মাস গোল্ডেন জুবিলি, সিলভার জুবিলি করতো। এখন যদি আমি আইনক্স ধরি, আইনক্সে একটা হিট ছবির একদিনে প্রায় 20টা শো থাকে, ফলে ডিস্ট্রিবিউশন হয়ে যায়। ফলে এখন আর হিন্দি ছবিরও আপনি দেখবেন না যে 50 দিন হচ্ছে, ফলে সবটাই এখন ছোট রিচার্জ হয়ে গেছে। আর কন্টেন্টের কম্পিটিশন তো আছেই, সেখানে আমরা অনেকটা পিছিয়ে, এবং আরো বেশি পিছিয়ে আমরা লেখকদের যথেষ্ট মূল্য দিচ্ছি না বলে। কারণ আজকে রাজামৌলি মূলত একজন লেখক, আজকে উনি লেখার থেকে উঠেছেন। আজকে সৃজিত মুখার্জি মূলত একজন লেখক, কৌশিক গাঙ্গুলি একজন লেখক, শিবুদা একজন লেখক। কিন্তু যারা শুধু লিখছেন তাদেরকে আমরা টাকা দিচ্ছি না। তাদেরকে টাকা না দিলে একটা ট্যালেন্টেড ছেলে লেখক হওয়ার স্বপ্ন দেখবে কেন? আমি তো তখনই সেই পেশাটা আসার স্বপ্ন দেখবো যখন দেখবো সেই পেশার একজন গাড়ি থেকে নামছে। তবেই তো আমি শুধুমাত্র মানব সেবা করবার জন্য লিখবো, তা তো হয় না। আজকে মানে একজন পদ্মনাভতা বা দুজন বাদ দিয়ে লেখকদের অবস্থা তো ভালো নয়। এবং পদ্মদাও অনেক বেশি লিখতে পারেন, তার কারণ পদ্মদার কাছে একটা সরকারি চাকরি রয়েছে, তার জন্য পদ্মদা অনেক একটা বড় ব্যাকবোন রয়েছে এবং সেটা খুব বড় চাকরি। তো আজকে যদি লেখক, যার আধারের উপর বাকি সবকিছু হবে, তাকে গুরুত্ব না দিয়ে এই ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারবে না। একদম। এবং রাহুলের কথা অনুযায়ী ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবার জন্য যথেষ্টভাবে এই জায়গাটা, ইকোনমিক্যাল জায়গাটাকে স্ট্রং হওয়াটা খুব দরকার। এই মুহূর্তে আমরা দেখছি রাহুল, যে আমাদের হলের সংখ্যা নিয়ে বাড়ানো নিয়ে ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম বা আনুষঙ্গিক যে ফেডারেশন গুলো রয়েছে, আমাদের টলিগঞ্জ, ইম্পা, সবাই একযোগে এগিয়ে চলেছে এবং তুমি অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করেছো। ভবিষ্যৎটা কি বলবো? আমি কি করে অ্যাটেন্ড করবো? আমি তো কেউ নই, তার উপর আমি বামপন্থী, আমাকে কেউ অ্যালাউ করে না। যাক গে, তারপর বল। তো এই ব্যাপারে তোমার মত? হ্যাঁ, বেশি হল পাওয়া ভালো, বেশি হল পাওয়ার থেকেও ঠিক শো টাইমে ভালো হল পাওয়া খুব দরকার। যেমন আমাদের রাজলক্ষ্মী শ্রীকান্ত, যা কিনা এখন কাল্ট স্টেটাস পেয়েছে, প্রদীপ্ত সেই ছবি, তাকে দেওয়া হয়েছিল মঙ্গলবার দুপুর 3টে, মানে উইকডেজে দুপুর 3টের শো। সেই সময় কোন বাঙালি চাকরি ছেড়ে আসবে সেটা খুব কঠিন। কিন্তু বেশি শো তখনই লাভজনক হবে যখন দিনের শেষে আইনক্স তার লাভের টাকাটা তুলতে পারবে। আইনক্স কিন্তু দিনের শেষে একটি অবাঙালি ব্যবসায়িক প্রতিষ্ঠান, সে বাঙালির কালচারাল রেনেসা করার কোনো দায়িত্ব নেয়নি। সো আর আমি এই বাংলা ছবির পাশে দাঁড়ানো জাতীয় কথা বলতে পারবো না, তার কারণ এটা কোনো চ্যারিটি নয়। একটা টিকিটের দাম অনেক, আমি ভালো ছবি করলে দেখতে আসবে, না করলে দেখতে আসবে না। এই যে ট্যাবুটা ক্রমক্রমভাবে কিছু না পারলেই মানুষ বলে বাংলা ছবির পাশে দাঁড়। হ্যাঁ, মানে ট্যাবু না, লব্জ হিসেবে এসেছে এটা, যেটা খুবই দুঃখজনক যে আমাদের বলতে হচ্ছে, মনে হচ্ছে আমরা একটা দুস্থ কেউ। কই মানে কত ছবিকে তো বলতে হয় না যে আমাদের ছবির পাশে দাঁড়ান, তাও তারা চলে। এই যে স্বার্থপরের কি এমন ব্যবসা, কি এমন প্রচার, কিন্তু আজকে স্বার্থপর, আজকে হল থেকে নামাতে পারবে না, হলের লোকে যাচ্ছে, কাঁদছে, ইমোশনাল হচ্ছে, এ তো চোখের সামনে দেখা যাচ্ছে। বাংলা ছবির পাশে দাঁড়াতে হয়নি, ভালো ছবি হয়েছে, দর্শক চলে গেছে।
একদম একদম ভালো। আমি বলছি অঙ্ক কি কঠিনে কে ছিল? 3টে বাচ্চা, কেউ নেই কেউ নেই, মানে সবাই পার্নো বাদ দিয়ে, মানে স্টার সে অর্থে নেই। লোকে তো দেখেছে, হই হই করে দেখেছে, কাজে পাশে দাঁড়াবে না, বাংলা ছবির সামনে গিয়ে বসবে, তুমি দেখাও। রাহুল, তুমি যেহেতু বামপন্থী পন্থায় বিশ্বাস করো, এই যে বৈষম্য এখনো স্টিল আমরা দেখতে পাই যে ওই আমি তোরা এরা ওরা, সেই কালচারটা যে অনেকদিন আগে থেকেই চলতো, তখনের থেকে এখনো সেই পরিবর্তনটা হয়নি, সে আমরা তোরা এরা রয়েই গেল। হ্যাঁ, সে মানে সেটা তো বলতে গেলে ঐতিহাসিকভাবে আমরা ওরা আমাদের তরফ থেকে বুদ্ধবাবু বলেছিলেন, সেটাই প্রথম আমরা ওরা সেই বড় ব্যাপারটা এলো আমরা ওরা। তো দেখুন, আমার কিন্তু যদি বলেন বামপন্থী হওয়ার জন্য কেউ কাজ আটকে দিয়েছে, এটা কিন্তু আমার হয়নি। আমি তৃণমূলের সব অর্থে বিরোধিতা করি, কিন্তু অনেকে যে বলেন তারা বিরোধিতার জন্য পার্ট পান না, অধিকাংশ কিছু বলেন। হ্যাঁ, একটু তো ঝামেলা হয়, কিন্তু পার্ট কিন্তু পাওয়া যায়। কারণ আজকে যদি আমি ব্যবসায়ী হই, আমি কিন্তু যদি টেলিভিশনে রাহুলকে পার্ট দিতে যাই, আমি সিপিএম বিজেপি তৃণমূল দেখবো না, আমি দেখবো আমাকে টিআরপি দিচ্ছে কিনা। সিনেমাতেও তাই, দিনের শেষে কাজটা এবং ব্যবসাটা বেওসাকা জায়গা, এখানে পলিটিক্স আলটিমেটলি সামনে দাঁড়াতে পারে না। একদম মাটির মানুষ, কাছের মানুষ, ওই অহংবোধটা এখনো পর্যন্ত গত কয়েক দশক ধরে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিন্তু নেই। তার পডকাস্ট শো আপনারা দেখেন, তো সেখানেও কিন্তু অনেক মানুষের সঙ্গে ডেইলি লাইফে রাহুলের কথা হয়, দেখা হয়। রাহুল, এই যে বিভিন্ন মানুষের সঙ্গে তুমি রোজ কথা বলছো, উপলব্ধি কি কি তুমি এই কথাগুলো থেকে বেরিয়েছো? আমার যে কি শেখার একটা জায়গা হয়েছে, প্রত্যেকটা এপিসোডে আমি উপলব্ধি করছি। মানে আমি এত বছর ধরে অভিনয় করছি, আমার ফার্স্ট এপিসোড ছিল রূপম ইসলামের সঙ্গে। এবার আমার একটা লাইব্রেরি রুম, তাতে অতগুলো আলো, স্বাভাবিকভাবেই 16তে এসিটা চালিয়ে দিতে হয়েছে যাতে ঘরটা ঠান্ডা থাকে, গেস্টের অসুবিধা না হয়। এবার আমাদের পায়ের কাছে জল রাখা, এবার 1.5-2 ঘন্টার ইন্টারভিউ, মাঝখানে কেটে রূপমদা বলেছে একটু জল হবে। আচ্ছা, এই যে রূপমদা জল নাও। এবার জলটা মুখে দিয়েছে, মুখে দিয়ে বললো কি ফেলতে হবে? বললাম কি? আচ্ছা, জলটা এসিতে ছিল রাহুল, আমি খেতে পারবো না। আমি 20 বছর ধরে অভিনয় করছি, আমি ফ্রিজের জল খাই না, কিন্তু একটা জল এসিতে থাকলেও খাওয়া যাবে না। এবং এই যে সাধনা, যে কারণে রূপম ইসলাম আর কেউ নয়, রূপম ইসলামই রূপম ইসলাম, এটাই শেখার। এটা আমি প্রত্যেকটা এপিসোডের প্রত্যেকটা নতুন গেস্টের কাছে কিছু না কিছু শিখছি, এটা আমার বিশাল পাওনা। হ্যাঁ, তুমি বুম্বাদার সঙ্গে পডকাস্টে ছিলে এবং বেনু কাকুর সঙ্গে পডকাস্টে ছিলে। বুম্বাদা আমাদের ইন্ডাস্ট্রি, যাকে কেন্দ্র করে আমরা আবদ্ধ হয়ে গেছি। আপনার উত্তম কুমার, অবশ্যই কিছুটা অংশে মিঠুন চক্রবর্তী। তো আমাদের এই ইন্ডাস্ট্রির এই মানুষটির সঙ্গে পডকাস্টের ছোট্ট অভিজ্ঞতা তুমি যদি বল। আবার শিখলাম, মানে আমাদের কয়েকজনের আসতে একটু দেরি হচ্ছিল, কিন্তু বুম্বাদা তার টাইমে ঠিক ছিল। মানে টাইম নিয়ে কোনো কথা হবে না। এবং বেনু কাকুর কাছ থেকে শিখেছি কিভাবে সাধারণ থাকা যায়, এবং কিভাবে নিজেকে সহজ রাখা যায়, এবং কিভাবে নিজের লাইফকে আনকমপ্লিকেটেড করে দেওয়া যায়। জীবনে কোনো জটিলতা রাখেননি উনি, উনি জীবনটাকে খুব সহজভাবে দেখেন এবং সহজভাবে। আর বুম্বাদার থেকে শিখেছি ভালোবাসা, নিজের কাজের প্রতি উন্মাদনা, এবং সেটা ইন্টারভিউটা দেখলেও বোঝা যায়। আমার প্রত্যেকটা এপিসোড ইউটিউব থেকে কি ইনকাম হচ্ছে তার বাইরে গিয়ে আমার ব্যক্তিগত উপার্জন এগুলো। একদম এই যে কালেকশন অফ ওয়ার্ডস, কালেকশন আর বিভিন্ন রকম ভাবে মানুষের যে অনুভূতিগুলো কালেক্ট করা, এটাই বোধহয় সহজ কথাতে পরিষ্কারভাবে এগিয়ে আসছে। রাহুল, তুমি মিস্টার পাকরাশি, একাডেমি অফ ফাইন আর্টস, এইরকম একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটার মধ্যে একটা অদ্ভুত মিশ্রণ রয়েছে। মানে সেই ক্যারেক্টারটা বিভিন্ন প্রভাবশালী মানুষ দ্বারা প্রভাবিত, একটুখানি দামি লাইফ লিভ করে। এই ক্যারেক্টারটা নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বল। একটা কথা আছে না, ওই যে ভিতরে বাইরে কোচার পত্তন, ভিতরে ছুচোর কীর্তন। বড় লাইফ লিড করতে যাওয়ার মধ্যে একটা ঝামেলা আছে। এই যে রাখাল পাকরাশি, সে খুব হাই ফ্লাইং লাইফ লিড
লিড করতে পছন্দ করে, ডিজাইনার ক্লোথস, ডিজাইনার জিন্স, দামি গাড়ি, দামি বাড়ি, দামি মদ, কোকেন। কিন্তু এই সব কিছুর জন্য তো আচ্ছা আচ্ছা, একটু ইন্টারাপ্ট করছি তোমায়। এই যে লাইফটা, মানে এই পাকরাশির লাইফটা, এটা কি সাম এক্সটেন্ট তোমার পুরোনো দিনের কিছুর সঙ্গে মিল খাচ্ছে? না, তুমি নেশার জায়গাটা বলতে চাইছো, কিন্তু আমি সেই নেশার দিকটা তো অন্যরকম ছিল, কারণ এ প্রাইমারিলি ক্রিমিনাল। আমি তো সেটা নয়, এ নেশা করে যেরকম হয়ে যায় আমি সেরকম হতাম না। কিন্তু হ্যাঁ, আমার একটা সুবিধা হয়েছে, আমি যেহেতু এই ধরনের নেশাগুলো আগে করেছি, তো অনেক সময় স্পেশালি এই ধরনের কেমিক্যাল নেশার অভিনয় সবাই ঠিক করে করতে পারে না, অনেক সময় মাতলামির দিকে নিয়ে যায়, যেটা একদম ভুল। হ্যাঁ, মাতলামিটা মাতলামি, আর শুকনো নেশাটা শুকনো নেশা, দুটোর অভিনয় সম্পূর্ণ আলাদা। মানে একজন গেজেলকে দেখে তুমি বুঝতেই পারবে না সে গাঁজা খেয়ে আছে, সে আল্লাহ করবে না। তো সেই অভিজ্ঞতাটা আমার কাজে লেগেছে। আর এইখানে তো প্রত্যেকেই মোটামুটি কালো চরিত্র, একাডেমি অফ ফাইন আর্টসে প্রত্যেকেই এক একটা করে ক্রিমিনাল। এবার শুনেছি সেন্সর বোর্ডে অনেক আটকানোর ব্যাপার হয়েছে, অনেক কাচি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর কাচি হয়েছে। আমরা যখন শুট করছি তখন বলছি কি রে কি করছিস, এতে কাচি যাবে। তো কিন্তু এরা বাচ্চা এবং খুব উৎসাহী এবং প্রচন্ড ট্যালেন্টেড গ্রুপ অফ বয়েজ অ্যান্ড গার্লস, যাদের উৎসাহে আমরা প্রায় নামমাত্র মূল্যে, যেটা সেদিন রুদ্রদাও বললো, আমরা প্রায় টাকা না নিয়ে কাজ করেছি। এবং রুদ্রদা, সুদীপদা, সৌরভ, অমিত সাহা, আমি। অমিত শাহ তো খুব ভালো একজন। অমিত সাহা তো এই মুহূর্তে, আর অমিত সাহার একটা ছবি আসছে নধরের ভেলা, ওটা দেখার পর অমিত শাহকে লোকে অন্যভাবে চিনবে। অমিত শাহ আমাদের এই প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ একজন অভিনেতা, এবং ঋষভ, আর পায়েল আছে, অনুরাধা আছে, ফ্যান্টাস্টিক। এবং এটা একটা অন্য জিনিস হয়েছে, এটা আমি শিওর। এবং অন্য জিনিস হয়েছে একাডেমি অফ ফাইন আর্টস, আপনাদের দেখতেই হবে 14ই নভেম্বর আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে, সেখানে রাহুলের অ্যাক্টিং আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন। রাহুল, আমার শেষ দুটো প্রশ্ন তোমার কাছে। তুমি এক অর্থে ইমোশনাল, এক অর্থে প্রতিবাদী, মানে সব মিশ্রণ তোমার মধ্যে কিন্তু একদম ভরপুর। এবং সত্যি কথা বলতে মানে তুমি এমন একজন পার্সন, একদম চোখে চোখ রেখে, এই একটা ডায়ালগ কোনো একটা চ্যানেলের আছে, হয়তো মার্জনা করবেন, চোখে চোখ রেখে কথা বলবার যে একটা প্রবণতা তোমার মধ্যে চিরকাল রয়েছে। এর জন্য তুমি অনেকাংশে অনেক জায়গায় তুমি কষ্টও পেয়েছো, বা তোমাকে সরিয়েও দেওয়া হয়েছে সেসব জায়গা থেকে। তো এই যে চোখে চোখ রেখে প্রতিবাদের ভাষাটা, সেটা রাহুল বন্দ্যোপাধ্যায় কোনোদিন কি হারাবে না তো? হ্যাঁ, না, আমি অনেক কিছু হারিয়ে তারপরে এই প্রতিবাদটা পেয়েছি। আমি খুব ভীতু ছিলাম, তারপর ক্রমশ দেখলাম যে আমি ভয় পেলে আমার কোনো লাভ হচ্ছে না। আর ভয়টা পাচ্ছি কিসের জন্য? আজকে এই বছর পুজোর সময় জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়েছে, যেটা বেরোনোর কথা এপ্রিল মেতে। ফলে একটা ডাক্তার এবং ইঞ্জিনিয়ারকে আমি 6 মাস পিছিয়ে দিলাম অন্য রাজ্যের থেকে। তো এটা আমার ব্যক্তিগত ক্ষতি, কারণ আজ থেকে 5 বছর পর, 4 বছর পর যে ডাক্তার ইঞ্জিনিয়ার বেরোবে, সে আমার বাঙালি সভ্যতার একটা অংশ, এই শহরের একটা অংশ। আমি যে স্কুলগুলোয় পড়েছি, আমার বাবা মার ইংরেজি মাধ্যম স্কুলে দেওয়ার ক্ষমতা ছিল না, আমি পড়েছি সরকারি স্কুলে। আজকে আমি, লোকে বলে রাহুল বেশ শিক্ষিত, এই যে রাহুল শিক্ষিত সেটা হয়েছে সেই নাকতলা হাই স্কুল থেকে, সেই সরকারি স্কুলের টিচারদের কাছে পড়ে। সেই স্কুলের টিচারগুলোকে পঙ্গু করে দিচ্ছ তুমি ঘুষ নিয়ে, ভুল ভুল শিক্ষক ঢুকিয়ে, তারপর তাদেরকে বরখাস্ত করছো। আজকে স্কুলগুলোর এই অবস্থা, এটা আমার ব্যক্তিগত ক্ষতি। এইখানে আমি চোখ বুজে থেকে আমি ভালো আছি এটা আমি ভাবতে পারবো না, আই এম সরি। একদম। এবং রাহুলের কথা অনুযায়ী একদম ব্যক্তিগত ভাবনায় রাহুলের এই বক্তব্য, এবং সেই বক্তব্যকে ব্যক্তিগতভাবে আমিও সমর্থন করি। এবং পঙ্গু শিক্ষা ব্যবস্থা কিন্তু সমাজকে উন্নতির জায়গায় নিয়ে যেতে পারবে না, এটা একদম অন্তরালের গল্পে এটাই হচ্ছে আমাদের ট্যাগলাইন। শেষ দুটো কথা তোমার কাছ থেকে। এখন ইন্ডাস্ট্রিতে যারা নতুন কাজ করতে আসছে, সিনিয়রদের মধ্যে কেউ কেউ, যখন আমি ইন্টারভিউ করি তাদের মধ্যে একটু আক্ষেপ থাকে যে নতুন প্রতিভা বা নবীনরা নিজেদেরকে একটু ওই রিল বা ওই ধরনের কালচারের মধ্যে এত ভাবে মগ্ন করে দিয়েছে যে সেই সহবত, সেই শ্রদ্ধা বড়দের প্রতি আর দেখায় না। আমি একমত নই। আমাদের সময়ও কিছু দুর্বিনীত ছেলে মেয়ে ছিল, কিছু ভালো ছেলে মেয়ে ছিল। আমাদের সময়ও কিছু মানুষজন ছিল যারা শটে এসে মোবাইলের দিকে তাকিয়ে থাকতো, এবং
উত্তমবাবুর সময়ও বোধহয় সেরকম কিছু মানুষ ছিলেন যারা শুটিংয়ে মন দিতেন না এবং অন্য কাজ করতেন। প্রত্যেকটা প্রজন্মের নিজস্ব চ্যালেঞ্জ থাকে। আজকে যারা শ্রদ্ধা বা সহবত পাচ্ছেন না জুনিয়রদের থেকে, তারা হয়তো সিনিয়র হিসেবে এমন কিছু ব্যবহার করছেন তাদের থেকে, তাদের প্রতি, যে তারা উল্টো দিক থেকে পাচ্ছে না। আজকে এতগুলো বাচ্চা, এতগুলো নতুন ছেলেমেয়ে আমাকে পাগলের মতো ভালোবাসে। রাহুলদা বলতে তারা পাগল কেন? আমি তো তাদের খাওয়াই না, তাদের বাড়িতে যাই না, তাদের জন্য ব্যক্তিগত কোনো সুবিধা দিই না। ইনফ্যাক্ট আমি আজ পর্যন্ত কাউকে একটা পার্ট দিয়েছি বলেও মনে পড়ে না, কিন্তু তারা ভালোবাসে। আসলে সবাই কাজের জায়গায় ব্যবহার চায়। আর আমার কাছে এটা ইম্পর্টেন্ট নয় যে সে রিল দেখছে না কি দেখছে, কারণ আমি আমার জীবনে আমার মতন করে এন্টারটেনমেন্ট খুঁজে নিই, ও তার মতন করে এন্টারটেনমেন্ট খুঁজছে। সে ফ্লোরে এসে ঠিক করে মন দিচ্ছে কিনা, এবং সেটা এই প্রজন্ম যথেষ্ট দেয়। আজকে এই প্রজন্মের ছেলেমেয়েরা দুর্দান্ত সব কাজ করছে। আহ, আমি নাম নিয়ে বলতে পারি, আজকে সুহত্রর মতন অভিনেতা আছে, আজকে আজকে দুর্নিবার আছে, দুর্বার আছে, আজকে কত কত দুর্দান্ত সব অ্যাক্টার আছে। অর্পণ, যার রাপ্পারায় আসবে, ফ্যান্টাস্টিক অ্যাক্টার, এবং এরা সব স্টেজে টয়েল করে এসেছে। সবাইকে রিল প্রজন্ম ধরে নিলে বেশ করছে, রিল করছে। আজকে যদি ওদের একটা 5,000 ফলোয়ার হয়, 5 লাখ ফলোয়ার হয়, 4টে ব্র্যান্ডিং আসে, তাহলে তো ঘর চলবে। আজকে রিলটা শুধু এন্টারটেনমেন্ট নয়, ঘর চালানোর একটা আম, বিষয়। আমরা করি না মানে ওরাও করবে না, দিস ইজ ব্যাড। একদম একদম। এবং এই ক্ষেত্রে বলাই যেতে পারে রিল কালচার অবশ্যই, যেটা সদর্থকভাবে বলা যায় যে এটা ইন্ডাস্ট্রির পক্ষে এবং বিপক্ষে এই নিয়ে অনেক মতামত, অনেক বিরূপ প্রতিক্রিয়া সবার থাকবেই, কিন্তু মানুষরা, যে অভিনেতা বা অভিনেত্রী, তারা তাদের কাজটা যদি সুন্দরভাবে সম্পাদন করে, তাহলে মনে হয় না এই ক্ষেত্রে কোনো রকম কারোর বাধা বা কারোর আপত্তি থাকতে পারে। রাহুল, আমার তোমার কাছে প্রশ্ন করতে করতে আমার আরো অনেক প্রশ্ন মনে পড়ে যায়, তুমি যেহেতু পাশে রয়েছো। রাহুলের ভবিষ্যৎ যে পন্থা, একজন পরিচালক হিসেবে রাহুল কি একজন নিজেকে দেখতে চাইছে আগামী দিনে একজন সুদক্ষ পরিচালক হিসেবে? কেননা তুমি এত বড় বড় মানুষের সঙ্গে কাজ করেছো, এতগুলো ছবিতে কাজ করেছো, সিরিয়ালও তোমার রয়েছে, তো এতগুলো কাজের পরে রাহুলের চিন্তা ভাবনাতে কি ধরনের পরিচালনায় রাহুল আসতে চায় আগামী? আমার স্ক্রিপ্ট রেডি আছে, পাড়ার নাম হৃদয়পুর। আমার লেখা একটা গল্প, এখন নাটকও হচ্ছে, যেটা এই বছরের অন্যতম সফল নাটক, যে জানলাগুলোর আকাশ ছিল। আসলে আমি গত 15 বছর ধরে নিয়মিত লেখালেখি করি, এবং যারা আমাকে চেনে তারা জানে আমার লেখক হিসেবেও ঈষৎ নাম আছে, নামডাক হয়েছে। তো আমি তো চাই ও ডিরেকশন দিতে, কিন্তু আসলে কি জানো তো, অনেকেই ডিরেকশন করতে গিয়ে ভাবে প্রডিউসার যা বলছে করে দিই, ফার্স্ট ফিল্ম তো, পরের ফিল্মটা ঠিক করে করব। এই চক্করে ফার্স্ট ফিল্মটা এত খারাপ হয়, তারা সেকেন্ড ছবিটা পায় না। আর ফার্স্ট ছবির গুরুত্ব আমার থেকে ভালো আর কে জানে। আমি চিরদিনই পেয়েছিলাম বলে তো আজকে আমার অনেক কিছু হয়েছে। কাজে আমি যদি ডিরেকশনও দিতে চাই, আমি ফার্স্ট ফিল্মটা খুব মন দিয়ে করবো, এটা ভেবে নয় যে আজকে ফার্স্ট ফিল্মটা করে নিই, সেকেন্ড ফিল্মটা মন দিয়ে করবো। কাজে লেট মি টেক মাই টাইম। একদম। এত সুন্দর একটা আলোচনা, এত সুন্দর একটা গল্প আমার প্রিয় অভিনেতা এবং আপনাদের প্রিয় অভিনেতা এবং মানুষ রাহুল বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আজকে পেলাম। এটা আমার ব্যক্তিগত ভাবনা এবং ব্যক্তিগত ক্যানভাসে চিরকাল রয়ে যাবে। আগামীতে এরকমই অনেক আড্ডা হবে রাহুলের সঙ্গে। আগামীতে আসতে চলেছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস, সেখানেও রাহুলের সঙ্গে দেখা হবে এবং এন্টায়ার টিমের সঙ্গে দেখা হবে। আপনারা সিনেমাটা অবশ্যই দেখবেন। এবং আজকে অন্তরালের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকে এখানেই ইতি টানছি আমাদের আড্ডা। রাহুলকে অনেক অনেক ধন্যবাদ এবং এত সুন্দর আড্ডায় আসার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন TV19 বাংলা। নমস্কার।